এই ভিডিওটা রোয়াল্ড ডালের লেখা টেলস অফ চাইল্ডহুড এই স্মৃতিচারণা বা গল্প এটার ইউনিট 2টা সম্পূর্ণ করা হয়ে গেছে। আজকে ইউনিট 3 থেকে স্টার্ট করছি। আগের ভিডিওটা আমরা দেখেছিলাম যে লেখক তার স্কুলের বর্ণনা দেওয়া আরম্ভ করেছিলেন, যে এখানে অবধি পড়া হয়েছিল। So it was in land of 2 years later when I was 6 years old that I went to my first school. অর্থাৎ তিনি ল্যান্ডাফে 2 বছর পর তিনি ল্যান্ডাফে গেছিলেন, তখন তার বয়স ছিল 6 বছর এবং তিনি তার প্রথম স্কুলে ভর্তি হয়েছিলেন। এরপর কি বলছে? The school was a kindergarten run by 2 sisters. কিন্ডারগার্টেন এটা মানে হচ্ছে যে শিশুদের জন্য যে বিদ্যালয়, মানে মনে করো আমাদের এখানে ক্লাস 1-এর নিচে যে শিশু শ্রেণী হয় বা শিশু শ্রেণীর নিচে আজকাল 2-3 বছরেও বাচ্চারা প্লে স্কুল থাকে বিভিন্ন, সেখানে ভর্তি হয়, যেখানে খেলাধুলার মাধ্যমে পড়ানো হয়। পড়ানো বলবো না, খেলাধুলার মাধ্যমে জীবনের পাঠ দেওয়া হয়, কিছু কিছু জিনিস শেখানো হয়। সেই জিনিসগুলোকে তোমরা কিন্ডারগার্টেন বলতে পারো। এমনিতে কিন্ডারগার্টেন বলতে ক্লাস 1-এর নিচে বা শিশু শ্রেণীর যে স্কুল সেটা। তাহলে লেখক যে বিদ্যালয় বা স্কুলে ভর্তি হয়েছিলেন সেটা ছিল একটা ছোটদের স্কুল, আর সেই স্কুলটা চালাতো কি দুজন বোন, মিসেস করফিল্ড অ্যান্ড মিস টাকার। তাদের নাম ছিল করফিল্ড এবং টাকার। মিসেস করফিল্ড বলছে তার মানে কি করফিল্ড নামে যিনি মহিলা ছিলেন তার বিয়ে হয়ে গেছে, এবং মিস টাকার অর্থাৎ সম্ভবত তার বিয়ে হয়নি। মিস টাকারের বিয়ে হয়নি, মিসেস করফিল্ডের বিয়ে হয়েছে। অ্যান্ড ইট ওয়াজ কল্ড দ্য এলিমেন্টারি হাউস। আর এই স্কুলটার নাম কি ছিল, কিন্ডারগার্টেনটার নাম কি ছিল? এন্ট্রি হাউস। দেখো, এলিমেন্টারি মানে হচ্ছে কি প্রাথমিক, বা প্রাথমিক শিক্ষাকে আমরা এলিমেন্টারি টিচিং, প্রাথমিক স্কুলকে, প্রাথমিক বিদ্যালয়কে আমরা এলিমেন্টারি স্কুল বলে থাকি। হয়তো এই এলিমেন্টারি থেকে এই এলিমেন্টারি এরকম একটা নাম হয়েছে, যদিও এলিমেন্টারি বানানটা একটু আলাদা, তাও এলিমেন্টারির সঙ্গে এলিমেন্টারি মিল রয়েছে। It is astonishing how the little one remembers about one's life before the age of 7 or 8. Astonishing মানে হচ্ছে কি আশ্চর্যজনক, রিমেম্বার মানে কি মনে রাখা বা মনে করা। অর্থাৎ কি বলছে, এটা খুবই আশ্চর্যের বিষয় যে জীবনের 7 বা 8 বছর বয়সের আগের কথা কতটা কম একজন মনে রাখতে পারে। I can tell you all sort of things that happened to me from 8 onwards. Onwards মানে কি পরের দিকে। আমি তোমাকে প্রায় সেই সমস্ত কথাই বলতে পারি, সব রকমের কথাই বলতে পারি যেগুলো আমার 8 বছরের, যেগুলো আমার জীবনে 8 বছরের পরে ঘটেছিল। বাট অনলি ভেরি ফিউ বিফোর দ্যাট। কিন্তু 8 বছরের আগে যে ঘটনাগুলো ঘটেছিল তাদের মধ্যে হয়তো একটা কি দুটো এরকম ঘটনা আমার মনে আছে বা তোমার আমি বলতে পারবো। ভেরি ফিউ, দা ফিউ, আ ফিউ এরমের মাধ্যমে এগুলো বিভিন্ন মানে ভাবে ইউজ হয়। আ ফিউ ধরো, আ ফিউ মানে সবচেয়ে কম, দা ফিউ আ ফিউ হচ্ছে হয়তো একটু বেশি, ভেরি ফিউ আবার দা ফিউ বা আ ফিউ হচ্ছে, মানে আ ফিউ বলতে আমি এ ফিউ বলতে চাইছি, এ ফিউ বা দা ফিউ হচ্ছে, ভেরি ফিউ একটু বেশি। ধরো যদি এগুলো নিয়ে একটা কিছু বলি, ধরো 100টা আমার কাছে বল আছে, আমি যদি সাম বলি তাহলে সেখানে 20, 30টা, 50টা এরকম বোঝায়। যদি ফিউ বলি তাহলে ধরো 10টা বোঝালো, ভেরি ফিউ বোঝালে 5টা, দা ফিউ আ ফিউ এর মাধ্যমে হয়তো 1টা বা 2টো বোঝাবে। এরকম 100টার ক্ষেত্রে আমি উদাহরণ দিলাম। এই ঘটনাটা তোমরা বুঝতে পারবে যে ফিউ এর সাথে বিভিন্ন শব্দ যোগ করে কিভাবে বোঝানো হয়। ঠিক আছে? I went for a whole year to elementary house. আমি সম্পূর্ণ 1 বছরের জন্য এই এলিমেন্টারি হাউসে গিয়েছিলাম। বাট I cannot even remember what my classroom looked like. কিন্তু এই এলিমেন্টারি হাউসের শ্রেণীকক্ষটা কেমন দেখতে ছিল তাও আমার মনে পড়ে না। Nor can I picture the faces of Mrs. Corfield or Miss Tucker. পিকচার মানে হয়তো ভাবছো তুমি ছবি একরকমের বটে, কিন্তু আমরা কি করি অনেক সময়, ধরো তুমি কারোর নাম, তুমি ধরো তোমার
বাবার সম্বন্ধে ভাবতে বললাম তুমি, তাহলে কি তোমার মনের মধ্যে তোমার বাবার ছবিটা ভেসে উঠবে। বা তোমার কোনো বন্ধুর আমি নাম নিলাম, তাহলে সেই বন্ধুর ছবিটা তোমার মনের মধ্যে চোখের সামনে যেন ভেসে উঠবে। এখানে নর ক্যান আই পিকচার দ্য ফেসেস অফ মিসেস স্কটফিল্ড অ্যান্ড মিস টাকারের মাধ্যমে একই জিনিস বোঝাতে চাইছেন লেখক। তিনি বলছেন এমনকি আমার মিসেস স্কটফিল্ড অথবা মিস টাকারের মুখগুলো মনে পড়ে না। Although I am sure they were sweet and smiling. যদিও আমি নিশ্চিত যে তারা ছিলেন মিষ্টি এবং হাসি খুশি। স্মাইলিং বলতে হাসি খুশি এখানে বোঝাচ্ছে। স্মাইলিং মানে হাসছে এমন এরম মানে না, এখানে স্মাইলিং বলতে হাসি খুশি। I do have a blurred memory of sitting on the stairs and trying over and over again to tie one of my shoelaces. ব্লার্ড মানে হচ্ছে কি ঝাপসা। এখানে ঝাপসা ওরম ভাবে না, আমার মানে লেখকের অস্পষ্ট স্মৃতি রয়েছে। ব্লার্ড মেমোরি, অস্পষ্ট স্মৃতি। সিটিং অন দ্য স্টেয়ার্স মানে কি সিঁড়ি। ওভার অ্যান্ড ওভার এগেইন মানে কি বারবার। টু টাই মানে বাঁধা। মাই ল্যাসেস বলতে দড়ি, মানে জুতোর যে দড়ি থাকে, স্কুলে আমরা যে জুতোগুলো পরে যাই সাধারণত দড়ি বাঁধা জুতো হয়, সেইটার কথাই লেখক বলছেন যে আমার ঝাপসা স্মৃতি আছে যে আমি সিঁড়িতে বসে আছি আর বারবার জুতোর একটা ফিতে বাঁধতে চেষ্টা করছি। বাট দ্যাট ইজ অল দ্যাট কামস ব্যাক টু মি অ্যাট দিস ডিস্টেন্স অফ দ্য স্কুল ইটসেলফ। ডিস্টেন্স মানে কি দূরত্ব। কিন্তু এতটা পথ পেরিয়ে এসে আমার বিদ্যালয় সম্পর্কে এইটুকুই শুধু মনে আছে। অ্যাট দিস ডিস্টেন্স মানে এতটা পথ পেরিয়ে এসে, মানে এতটা দূরত্ব, জীবনের যে দূরত্ব, সময়ের যে দূরত্ব, অর্থাৎ এতটা সময় পেরিয়ে এসে, জীবনে এতটা পথ পেরিয়ে এসে কবির সেই এইটুকু স্মৃতি মনে আছে ছোটবেলার সেই কিন্ডারগার্টেন স্কুলের। On the other hand, I can remember very clearly the journeys I made to and from the school. আর অন্যদিকে আমার সেগুলো খুব ভালোভাবে মনে আছে, ভেরি ক্লিয়ারলি। দ্য জার্নি সেই যাত্রাগুলো যেগুলো আমি স্কুল যাওয়ার পথে এবং স্কুল থেকে ফেরার পথে করেছিলাম। কেন মনে আছে সেগুলো ভেরি ক্লিয়ারলি? আগের ঘটনাগুলো তো অতটা ক্লিয়ারলি মনে ছিল না, ঝাপসাভাবে মনে ছিল। কি বলছে? বিকজ দে আর সো ট্রিমেন্ডাসলি এক্সাইটিং। ট্রিমেন্ডাসলি মানে কি যে ভীষণ রকম, এক্সাইটিং মানে কি রোমাঞ্চকর, উৎসাহ ব্যঞ্জক এরকম। কেন মনে আছে সেইগুলো? কারণ সেগুলো ছিল ভীষণভাবে রোমাঞ্চকর। Great excitement is probably the only thing that really interests a 6-year-old boy. Great excitement মানে কি উত্তেজনা। তাহলে কি বলছেন যে প্রবল উত্তেজনা হয়তো একমাত্র জিনিস যেটা একটা 6 বছরের ছেলেকে আগ্রহী করে তোলে। ইন্টারেস্ট মানে কি আগ্রহ দেয় বা আগ্রহী করে তোলে এরকম। অ্যান্ড ইট স্টিক্স ইন হিজ মাইন্ড, আর তার মনে গেঁথে যায়। স্টিক মানে কি লাঠি দিয়ে পোঁতা, মানে একটা জায়গায় লাগিয়ে দেওয়া বা ফিক্স করে যাওয়া। এখানে মনে যেন লেগে আছে, অর্থাৎ মনে গেঁথে গেছে। ইন মাই কেস দ্য এক্সাইটমেন্ট সেন্টার্ড অ্যারাউন্ড মাই নিউ ট্রাইসাইকেল। আর কবির ক্ষেত্রে ইন মাই কেস অর্থাৎ আমার ক্ষেত্রে বা লেখকের ক্ষেত্রে সেই এক্সাইটমেন্টটা বা উত্তেজনাটা কোন জিনিসটাকে কেন্দ্রভূত করে গড়ে উঠেছিল? সেন্টার্ড মানে কেন্দ্র করে বা কেন্দ্রীভূত হয়ে গড়ে উঠেছিল অ্যারাউন্ড মাই নিউ ট্রাইসাইকেল। দেখো বাই সাইকেল মানে সাইকেল, অর্থাৎ যে সাইকেল বলতে আমি যানবাহনের কথা বলছি, যেটা তোমরা প্রায়শই রাস্তায় দেখতে পাও, লোকজন চালায়, স্কুটার বা বাইকের মতো দেখতে, সেই সাইকেলের কথা হচ্ছে এখানে। সাধারণত সাইকেলে 2টো চাকা থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ছোটদের জন্য সাইকেলে 3টে চাকার হয়। এতে কি হয়, মানে ভারসাম্য রক্ষা হয় বা ব্যালেন্স করতে সুবিধা হয়, সেইটা ট্রাইসাইকেল। তাহলে লেখক স্কুলে একটা ট্রাইসাইকেলে করে যেতেন এবং ফিরতেন নিশ্চয়ই, কিংবা অন্য কোনো ঘটনা জড়িয়ে আছে তার ট্রাইসাইকেলের সাথে। সেই ট্রাইসাইকেলের যে উত্তেজনা, নতুন একটা জিনিস পাওয়ার উত্তেজনা, সেটাকে কেন্দ্র করেই লেখকের সেই সমস্ত স্মৃতি উজ্জ্বল হয়ে রয়েছে। I rode to school on it. হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে লেখক এই স্কুলে করেই এই ট্রাইসাইকেলে করে
আর কি স্কুলে যেতেন। রোড রাইডের পাস্ট ফর্ম, রাইড মানে কোনো কিছু চেপে যাওয়া, চেপে যাওয়া, চড়ে যাওয়া মানে যানবাহনে চাপা বা চড়া, সেই কথা বলছি, সেটার কথা বলছি। On it every day with my eldest sister riding on horse. হ্যাঁ, লেখক যেমন ওই ট্রাইসাইকেলটায় চেপে যেতেন, তার সাথে সাথে প্রত্যেক দিন সেই ট্রাইসাইকেলটায় চেপে স্কুলে যেতেন। তার সাথে কি থাকতো, তার সবচেয়ে বড় দিদি, সেও আর একটা ট্রাইসাইকেলে চেপে, সম্ভবত বা অন্য কোনো সাইকেলও হতে পারে। লেখকের দিদিরও আর একটা, সবচেয়ে বড় দিদিরও আর একটা ট্রাইসাইকেল ছিল, সেইটা চেপে সে যেত। এখানে ছবি রয়েছে একটা, এই যে এটা হচ্ছে লেখক সম্ভবত, আর এটা লেখকের দিদি। দেখো এই সাইকেলটা বেশ ছোটখাটো দেখতে, সাইকেলটার সামনে একটা চাকা আর পেছনের দিকে দুটো চাকা আছে, তাহলে টোটাল 3টে চাকা হলো। এই রকমের সাইকেলকে ট্রাইসাইকেল বলে। ছোটবেলায় হয়তো তুমি চেপে থাকবে ট্রাইসাইকেলে, আমাদের ছোটবেলায় ট্রাইসাইকেল ছিল, এখনকার দিনেও ট্রাইসাইকেল দেখতে পাওয়া যায়। এতে মানে সাইকেল শিখতে লাগে না, এটা বসলে এতটাই ব্যালেন্স থাকে বা ভারসাম্য বজায় থাকে, এটাকে চালিয়ে সহজেই যাওয়া যায়। সাইকেল, এই ট্রাইসাইকেল চালানো শিখতে লাগে না, শুধুমাত্র কিভাবে প্যাডেল করতে হয় সেটুকু জানলেই চলে, তাহলেই এগিয়ে পিছিয়ে যাওয়া যায়। No grown-ups came with us. Grown-ups মানে কি, যে বড়রা কেউ আমাদের সঙ্গে যেত না। গ্রোন আপ মানে কি, যারা বড় হয়ে গেছেন এরকম। লেখকদের সঙ্গে বড় কেউ আসতেন না বা যেতেন না। And I can remember so vividly. Vividly মানে কি, স্পষ্টভাবে। আগে দেখলে ব্লারি মানে অস্পষ্টভাবে, vividly মানে হচ্ছে স্পষ্টভাবে। How the two of us used to go to racing at enormous speed. Enormous মানে কি, প্রচন্ড, দুর্নিবার। বাংলা একটা শব্দ হচ্ছে দুর্নিবার, মানে কি ব্যাপক গতিতে। Speeds down the middle of the road and then, আচ্ছা এতটা অবধি পড়ি। And I can remember so vividly, এবং আমি এটা খুব স্পষ্টভাবে মনে করতে পারি, how the two of us, আমাদের দুজনের, অর্থাৎ লেখক এবং তার দিদি, used to go to racing, তারা কিভাবে একটা প্রতিযোগিতায়, ট্রাইসাইকেল চালানোর প্রতিযোগিতায় মেতে উঠতেন। at enormous speeds, প্রচন্ড দুর্নিবার গতিতে, down the middle of the road, রাস্তার মধ্যিখান বরাবর। and then most glorious of all, glorious মানে কি, যে তার মধ্যে সবচেয়ে বেশি জাঁকজমকপূর্ণ, সবচেয়ে বেশি উপভোগ্য, এরকম। আর তার মধ্যে সবচেয়ে উপভোগ্য কি ছিল, when we came to a corner, যখন আমরা একটা কোণার দিকে আসতাম বা একটা বাঁকে আসতাম বলতে পারো। কর্নার বলতে কোণা বা বাঁক। we would lean to one side and take it onto wheels. lean মানে ঝুঁকে পড়া। তখন লেখকেরা একদিকে ঝুঁকে পড়তেন, অর্থাৎ তখন আমরা একদিকে ঝুঁকে যেতাম ও সাইকেলটা দু চাকায় ভর দিয়ে চালাতাম। অনেক সময় কি হয়, রাস্তায় বাঁক নেওয়ার সময় আমাদের কিছুটা ঝুঁকে পড়তে হয়, ওই বাঁকটার সঙ্গে সামঞ্জস্য রেখে যানবাহনটাকে চালানোর জন্য, ট্রাইসাইকেল বাইসাইকেল যাই বলো সেটাকে চালানোর জন্য। তো লেখক আর তার দিদি সেটাই করতেন। এবার একটা চাকার যে ভারসাম্য উঠে যাচ্ছে, তখন কি অন্য দুটো চাকার উপর ভর করে আমাদের দেহটা ঝুঁকে পড়েছে, তখন একটা পড়ার মতো অনুভূতি হয়, শরীর হালকা লাগে, একটু অন্যরকম মনে হয় আমি এই পড়ে যাব, কিন্তু লোকে পড়ে যায় না, এরকম একটা অনুভূতি হয়। সেটাই খুবই উপভোগ্য, সেটা লেখকদের আর লেখকের দিদির খুবই ভালো লাগতো। তাহলে পুরো লাইনটা বেশ বড়, আর একবার পুরোটার মানে বলে দিচ্ছি। কি বলছে, বড়রা কেউই আমাদের সঙ্গে আসতেন না, এবং আমি খুবই স্পষ্টভাবে মনে করতে পারি কিভাবে আমরা দুজনে ভীষণ দুর্নিবার গতিতে রাস্তার মাঝখান দিয়ে সাইকেল চালিয়ে যেতাম। আর তারপর সবচেয়ে উপভোগ্য ঘটনা ছিল যখন আমরা রাস্তার একটা বাঁকে আসতাম, তখন একদিকে ঝুঁকে যেতাম আর সাইকেলটা দু চাকায় ভর দিয়ে চালাতাম। অল দিস ইউ মাস্ট রিয়েলাইজ, এই সব কিছু তোমাকে বুঝতে হবে। রিয়েলাইজ মানে কি, বোঝা। Was in the good old days when the sight of a motor car on the street was an event.
কি বুঝতে হবে না, তখনকার দিনে সেই তখনকার পুরনো ভালো দিনগুলোয়, কি বলছেন, গুড ওল্ড ডেজ, তার মানে তখনকার পুরনো ভালো দিনগুলোয় when the sight of a motor car বলতে মোটর গাড়ি, মানে ধরো ট্যাক্সি, জিপ, এখনকার দিনে অনেক ব্যাটারি চালিত গাড়িও, 4 চাকার গাড়ি, 2 চাকার গাড়ি আমরা রাস্তায় দেখতে পাই। তখনকার দিনে বেশিরভাগ গাড়ি মোটর চালিতই হতো। সেই মোটর গাড়ি রাস্তায় খুব একটা দেখা যেত না, কিন্তু লেখক কিরকম ভাবে বলছে, of a motor car on the street was an event, মানে রাস্তায় মোটর গাড়ি দেখা যাচ্ছে এটা যেন একটা দুর্লভ ঘটনা ছিল। ইভেন্ট মানে কি ঘটনা। and it was quite safe for tiny children to go tricycling, আর এটা বেশ নিরাপদ ছিল যে ছোট ছোট বাচ্চারা এই ট্রাইসাইকেল চালিয়ে যাবে। and hooping their way to school in the center of the highway, হুপিং মানে হচ্ছে যে হইচই করতে করতে যাওয়া। আর কিভাবে যাবে তারা, হইচই করতে করতে প্রধান সড়ক, হাইওয়ে বলতে প্রধান যে রাস্তা, যেটা প্রধান ফটক বা মূল রাস্তায় গিয়ে পরবর্তীকালে মিশেছে সেটাকেই হাইওয়ে বলে। একটা হাইওয়ে অন্য হাইওয়েতে কেউ মিশতে পারে, মানে একটা প্রধান সড়ক অন্য রাস্তাতেও গিয়ে মিশতে পারে। আবার কখনো কখনো একটা প্রধান সড়ক সরাসরি কোনো একটা স্থান থেকে অন্য জায়গাকে সংযুক্ত করে বা কানেক্ট করে। তাহলে এই লাইনটাও খুব বড়, পুরোটার মানে একবার বলে দিই। তুমি নিশ্চয়ই বুঝবে যে এইসব ছিল অতীতের সেই ভালো দিনগুলোয় যখন রাস্তার উপর মোটর গাড়ি দেখতে পাওয়া ছিল একটা ঘটনা, এবং ছোট শিশুদের কাছে 3 চাকার সাইকেল চালিয়ে আর প্রধান সড়কের মাঝখান দিয়ে স্কুলের পথে হইচই করতে করতে যাওয়া বেশ নিরাপদ ছিল। So much then for my memories of kindergarten 62 years ago. 62 বছর আগে আমার শিশু বিদ্যালয় বা আমার নার্সারি স্কুলের স্মৃতি, ব্যাস এতটুকুই। দেখো 62 বছর আগে, আর আমরা দেখেছি যে লেখক যখন কিন্ডারগার্টেনে পড়তেন তখন তার বয়স ছিল 6, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে কবি যখন তার এই স্মৃতিচারণাটা লিখছিলেন তখন তার বয়স হয়তো 68, কারণ কি 62 + 6 = 68, অর্থাৎ আবার কখনো কখনো লেখক মেনশন করেছেন যে তার বয়স 8 এর নিচে যে স্মৃতিগুলো ছিল সেগুলো ঝাপসা, অর্থাৎ সব লেখকের বয়স যদি আমরা 8ও ধরে নিই সেক্ষেত্রে 62 + 8 = 70, তাহলে লেখকের বয়স 68 থেকে 70-র মধ্যে। এইখান থেকে প্রশ্ন আসতে পারে, ট্রু ফলস আসতে পারে যে লেখকের সম্ভাব্য বয়স কত। বলে দিল ধরো লেখক যখন গল্পটা লিখেছে তখন তার বয়স ছিল 75, সেটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ লেখক নয় 68 বছর বা 70 বছর, অর্থাৎ লেখক 68 বা 70 বছরের। কিংবা এরকম বলতে পারে যে প্রেডিক্ট দ্য এজ অফ দ্য রাইটার when he has written tales of childhood, তাহলে তখন কি তোমাদের বলতে হবে 68. It's not much but it's all there is left. এটা হয়তো বেশ কিছু নয়, কিন্তু এতটুকু স্মৃতি অবশিষ্ট আছে। স্মৃতি বলেনি, কিন্তু এতটুকুই অবশিষ্ট আছে। তো ছোটবেলা স্মৃতিচারণা করেছেন, খুব সুন্দর, নিশ্চয়ই গল্পটা তোমাদের ভালো লাগবে। এখানে আশা করি গল্পটা শেষ হয়ে গেছে। গল্পটা যেটুকু তোমাদের পাঠ্য রয়েছে সেই পাঠ্য অংশটা এখানেই শেষ হয়ে গেছে। পরের ভিডিওতে পরের যে গল্প বা কবিতাটা থাকবে সেটা আলোচনা করব, মানে বুঝে নেব এবং আরও নতুন নতুন ইংলিশ ওয়ার্ড শিখবো, আমাদের ভোকাবুলারিটাকে আরও ভালো করব। ভালো থাকবে।